কমলার শাশুড়ি রূপচর্চা ছাড়া কিছু বুঝত না। গ্রামের যত বউ ছিল কমলার শাশুড়ি মনে করত সমস্ত বউদের মধ্যে সেই সবচেয়ে বেশি রূপসী। অন্যদিকে কমলার গায়ের রং ছিল কালো, সেজন্য শাশুড়ির কাছে তাকে প্রতিনিয়ত কথা শুনতে হতো। ঘরের সমস্ত কাজ কমলাই করত। সকালবেলা রূপচর্চা না করলে দিনটা যেন ঠিক ভালো যায় না। দিন দিন আমি যেন আরও ফর্সা আর আরও সুন্দরী হয়ে উঠছি। কত সুন্দর দেখাচ্ছে আমায়। বলি গিন্নি, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে শেষে কিনা কমলার মতো একটা কালো কুৎসিত মেয়েকে তুমি তোমার ছেলের বউ করে নিয়ে এলে। বলি আর কি কোনো মেয়ে ছিল না? তোমার তো দেখছি মাথায় কিছুই নেই। ছেলের বউ যদি কালো আর কুৎসিত না হয় তাহলে আমার রূপের প্রশংসা সবাই করবে কি করে? ছেলের বউ কালো বলেই তো সবাই আমার রূপের প্রশংসা করে। কালো বলেই তো কথায় কথায় ওকে 10টা কথা শোনাতে পারি, 10টার জায়গায় 20টা কাজ করাতে পারি। যদি ও আমার থেকে সুন্দরী হতো তবে কি করাতে পারতাম? তোমাকে নিয়ে আর পারা গেল না। যাই হোক, যা ভালো বুঝেছো তাই করেছো। তবে হ্যাঁ, কমলা আছে বলেই তুমি কিন্তু এই রূপচর্চার সুযোগটা পাও। সে তো বটেই। ওই জন্যই তো অমন কালো কুৎসিত মেয়েকে ঘরের বউ করে এনেছি। বলি আমি যদি মাটির উনুনে রোজ রোজ রান্না করি, আমার গায়ের রংটা তো পুরো আরো কালো হয়ে যাবে। ওই বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, আমার সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্যই তো কমলাকে নিয়ে এসেছি। আমাদের ছেলে কাজের সূত্রে বাইরে থাকে, সেজন্যই তো কমলাকে দিয়ে আমি অতগুলো কাজ সংসারে করিয়ে নিতে পারি। তাছাড়া কমলা কালো বলে আমার ছেলের মন খুব একটা বইয়ের প্রতিও নেই। যাই হোক, আমি এখন উঠলাম, আমার আবার কিছু কাজ পড়ে আছে। কমলা, বলি ও কমলা, কোথায় গেলে? বলি আমার জন্য 2 কুচি শশা কেটে নিয়ে এসো। এই রোজ রোজ চোখে শশার কুচি দিই বলে চোখ দুটো এত সুন্দর আছে। মা, ঘরে ওই একটাই শশা আছে। আপনি তো বলেছিলেন আপনাদের জন্য লুচি আর আলুর দম তৈরি করে দিতে। আমি তো তাই করেছি। আর আমাকে বলেছিলেন শশা আর মুড়ি খেয়ে নিতে। তা ওই একটা শশা যদি দিয়ে দিই তাহলে আমি মুড়ি খাবো কি দিয়ে? বলি যত বড় মুখ নয় তত বড় কথা। বলি আমার রূপচর্চার থেকে কি তোমার খাওয়াটা বেশি নাকি? যাও যাও, তাড়াতাড়ি শশাটা কেটে 2 কুচি শশা নিয়ে এসো। আর এই ঘরটা এখনই পুছে দাও। ঘরে বাতাসা রাখা আছে, তুমি বরং একটু মুড়ি বাতাসা খেয়ে নাও। ঠিক আছে মা, আমি আপনার জন্য শশা কেটে আনছি। রোজ যা ভালো মন্দ রান্না করে দিই তার বেশিরভাগটাই আমি খেতে পাই না। ভাবলাম আজ একটু শশা দিয়ে মুড়ি খাবো, সেটাও হলো না। যাই হোক, এখন শশাটা কেটে দিয়ে আসি। এইভাবে প্রতিদিনই কমলার শাশুড়ি রূপচর্চায় ব্যস্ত থাকত আর কমলাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। বুঝলি ছুটকি, তুই আজ ভালো দিনেই এসেছিস। কাল একটা নিমন্ত্রণ আছে, তুইও আমাদের সাথে চলে যাবি। তা ছুটকি, বলি শ্বশুর বাড়িতে তুই কাজ টাজ বেশি করিস না তো? দেখ বাবা, বেশি কাজ টাজ করলে কিন্তু তোর এই এত সুন্দর রূপটা একদম নষ্ট হয়ে যাবে। না না মা, আমি কোনো কাজ টাজ করি না। ঠিক যেমন তুমি পায়ের ওপর পা তুলে খাও, আমিও ঠিক তেমনই। সব রান্না শাশুড়ি করে আর ঘরের সব কাজ আমি শাশুড়িকে দিয়েই করাই। একদম ঠিক করিস। এই না হলে আমার মেয়ে। দাঁড়া, কমলাকে ডাকি, একটু গরম গরম চা খেতে ইচ্ছা করছে। কমলা, ও কমলা, বলি আমার জন্য 1 কাপ গরম গরম চা করে নিয়ে আসো তো। এই নিন মা, আপনার চা। কাল একটা নেমন্তন্ন বাড়ি আছে, তা তুমিও আমাদের সাথে যাবে। তোমাকে আর আলাদা করে রান্না করতে হবে না। তা অত সাজগোজ দেখানোর দরকার নেই, এই যেমন আছো তেমনভাবেই যাবে। ঠিক আছে মা,
তাছাড়া আমি তো কোনোদিনই সাজগোজ করি না। তা আপনি যখন বলেছেন, আমি আপনাদের সাথে নিশ্চয়ই যাব। তা তোমার যা গায়ের রং বৌদি, তুমি সাজলেও তোমাকে ওই যেমন আছো তেমনই লাগবে। সুন্দরী তো তুমি হতে পারবে না। বলি, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, ঘরের যে এতগুলো কাজ পড়ে আছে, কে করবে? দাও দাও, তাড়াতাড়ি চায়ের কাপটা দিয়ে এখন রান্নাটা চাপিয়ে দাও। তারপর ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, অতগুলো কাজ সমস্ত সারবে। তারপর আমাকে আর আমার মেয়েকে আগেই খেতে দিয়ে দেবে, তারপর তুমি খাবে। হ্যাঁ মা, আপনি এই চাটা নিন, আমি এখনই ঘরের সব কাজ গিয়ে সেরে ফেলছি। বুঝলি ছুটকি, তোকে কাল একটা ভালো শাড়ি বের করে দেবো। বৌমা বিয়েতে অনেক শাড়ি পেয়েছে, তা আমি তো কিছুই দিইনি, সবই আলমারিতে যত্ন করে রেখে দিয়েছি। তোকে একটা ভালো শাড়ি বের করে দেবো, তুই ওটা পরেই কাল যাবি। ভালোই করেছো মা। আমি বরং যাওয়ার সময় বেশ কয়েকটা ভালো ভালো শাড়ি তুলে নিয়ে চলে যাব। তাছাড়া বৌদির যা গায়ের রং, অমন কালো রঙে কিছুই মানাবে না। বুঝলে মা, কাল সকাল সকাল তুমি কিন্তু একটু ভালো করে রূপচর্চা করে নেবে। তোমার রূপের প্রশংসা কিন্তু চারিদিকে হয়। সত্যি, আমি কালো বলে আমাকে সবাই কত কথা শোনায়, কথায় কথায় খালি অপমান করে আমার গায়ের রঙটা কালো বলে। সত্যি, যারা কালো তাদের কি সংসারে কোনো দাম নেই? এই গ্রামে তো দেখছি অনেক বাড়ি আছে। দেখি এখানে যদি আমার শাড়িগুলো বিক্রি হয়। বলি, শাড়ি নেবে গো? শাড়ি, ভালো ভালো শাড়ি আছে। কে কোথায় আছো? শাড়ি নেবে গো? শাড়ি। ওই তো মনে হচ্ছে কে শাড়ি বিক্রি করতে এসছে। যাই, একটা যদি ভালো শাড়ি কিনতে পারি সন্ধেবেলায়, তাহলে ঘরের এই শাড়িটা পরে যেতে হবে না। তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি বউ, তুমি বুঝি নতুন এসছো? তা দেখি দেখি তোমার ঝুলিতে কীরকম ভালো ভালো শাড়ি আছে, আমি একটা শাড়ি কিনতে চাই। আমরা কি আর একটা গ্রামে থাকতে পারি গো? আজ এ গ্রাম তো কাল সে গ্রাম। সকাল থেকে একটা শাড়িও আমার আজ বিক্রি হয়নি। শাড়ি যদি বিক্রি না হয়ে পয়সা আসবে কি করে? আর যদি পয়সা না পাই, খেতেও পাবো না। তুমি একটা শাড়ি নেবে গো বউ? তাই বুঝি? তা আমি তো রান্নাই করছি, তুমি বরং আমার কাছে বসে গরম গরম দুটো ভাত খেয়ে নিও, আর আমাকে একটা লাল রঙের শাড়ি দেখাও দেখি। এরপর কমলা একটা লাল রঙের শাড়ি কেনে। তুমি আমার ভারী উপকার করলে বউ। এই শাড়ি বিক্রির টাকায় আমার দুটো দিন ভালো করে খেয়ে পড়ে চলে যাবে। তা কই, চলো দেখি, তোমার সাথে আমি একটু খাওয়া দাওয়া করে নিই। তুমি বড় ভালো মনের মানুষ গো বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমার সাথে চলো, তোমাকে বরং একটু খেতে দিয়ে দিই। আহারে, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, আর আমি তোমাকে একটু চালও দিয়ে দেবো। তোমার ওই পুটলিতে একটু চাল নিয়ে নিও, কেমন? নাও তো বউ, এবার পেট ভরে ভাতটা খেয়ে নাও। তোমার খাবারটা যে আমাকে দিয়ে দিলে, তা তুমি খাবে কি? আমার না হয় পেট ভরে যাবে, কিন্তু তুমি তো কষ্ট করে রান্না করলে, তোমার পেট কি করে ভরবে গো? ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি না হয় একটু মুড়ি বাতাসা খেয়ে নেব। আসলে অতিথি হলো নারায়ণ, তুমি অভুক্ত আছো, তোমাকে না খেতে দিয়ে আমি নিজে কি করে খেতাম বলো তো? এই তো, আমাকে কত সুন্দর লাগছে। রূপচর্চা করলে আমার রূপটা যেন আরও ফেটে পড়ে। সত্যি, আমার পাশে যখন আমার কালো বৌমাটা দাঁড়াবে, সবাই যা হাসাহাসি করবে সেটা ভেবে যা আনন্দ হচ্ছে, হি 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 হি।
যাই, এই শাড়িটা পরে এবার তৈরি হয়ে নি। যাক, একটা নতুন শাড়ি তো পরতে পারবো। তাছাড়া লাল রং আমার খুবই প্রিয়। এ কি হলো আমার সাথে? আমি তো নিজেকে চিনতেই পারছি না। আমার হাত পাগুলো এরকম ফর্সা হয়ে গেল কি করে? না না, এ তো কোনো সাধারণ শাড়ি নয় মনে হচ্ছে। এ তো কোনো জাদু শাড়ি লাগছে। মা, আপনারা বুঝি এখনো তৈরি হননি? আমি কিন্তু তৈরি হয়ে গেছি। আমি কি দেখছি? বৌমা তো কালো ছিল, এমন ধবধবে সাদা হয়ে গেল কি করে? না না, এ তো কোনো জাদু মনে হচ্ছে। এই মেয়ে, বলি তুমি কি করে এত ধবধবে সাদা হলে বলো তো? তোমার তো কালো কুচকুচে গায়ের রং ছিল। আমি কিছুই জানি না মা, আমি কিছুই জানি না। সকালে একজন শাড়ি বিক্রি করতে এসেছিল, আমি তার কাছ থেকেই এই লাল শাড়িটা নিয়েছিলাম। আর এই শাড়িটা পরার পরেই সব কিছু কেমন পরিবর্তন হয়ে গেল। আমি তো নিজেই অবাক হয়ে গেছি। ওই শাড়িতেই কিছু জাদু আছে। বৌদির অমন কালো কুচকুচে গায়ের রং যদি এমন ধবধবে সাদা হতে পারে, তবে আমি যদি ওই শাড়ি পরি তবে আমি আরও ফর্সা আর সুন্দরী হয়ে উঠব। শোনো বৌদি, তুমি এ বাড়ির কেউ নও, তোমাকে তো আমরা এ বাড়ির কেউ মনেই করি না। এক কাজ করো, তুমি তোমার ওই পুরনো লাল শাড়িটা পরেই আমাদের সাথে বেরোবে। আর তোমার এই নতুন লাল শাড়িটা আমার জন্য নিয়ে এসো, ওটা আমি পরবো। এই যে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? বলি শাড়িটা তাড়াতাড়ি দাও না। এ কি করে সম্ভব? বৌদি, তোমার মতো কালো গায়ের রং আমার কি করে হয়ে গেল? আমি তো ধবধবে সাদা ছিলাম। এ কি করে সম্ভব? আমার হাত পাগুলো কেমন কালো হয়ে গেছে। হে ভগবান! হায় হায় রে, যা, এই এত দিন ধরে এত রূপচর্চা করলাম, শেষে কিনা এমন কাঠ কয়লার মতো গায়ের রং হয়ে গেল। এই মেয়ে, তুমি কি জাদুটোনা করেছো বলো তো? তোমার নিজের গায়ের রংটা ধবধবে সাদা হয়ে গেল এই শাড়ি পরে, আর আমরা যেই পরতে গেলাম কাঠ কয়লার মতো কালো হয়ে গেলাম। বলি কি করেছো তাড়াতাড়ি বলো তো। কমলা কিছু করেনি, যা হয়েছে সবই তোমাদের কর্মফল। তোমরা কমলাকে অনেক কষ্ট দিয়েছ, কালো বলে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছ। তোমাদের তো এই কর্ম ভোগ করতেই হবে। যদি তোমরা কমলার কাছে ক্ষমা চেয়ে নাও তবেই তোমরা পূর্বরূপে ফিরতে পারবে, না হলে চিরকাল এমনই অবস্থায় পড়ে থাকবে। বৌমা, আমাকে ক্ষমা করে দাও বৌমা, আর কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। সত্যি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি কালো বলে, খারাপ দেখতে বলে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমি আর কখনো এমন করব না। আমাকে ক্ষমা করে দাও বৌমা। না না বৌদি, আমিও তোমার সাথে অনেক খারাপ খারাপ কথা বলেছি। সত্যি, কারোর গায়ের রং নিয়ে কখনো কাউকে ছোট করা উচিত না। মানুষের মনটাই হলো মানুষের আসল পরিচয়। বিশ্বাস করো, আমি কখনো তোমাকে আর কষ্ট দেব না, কখনো তোমাকে আর খারাপ কথা শোনাবো না। ঠিক আছে, আমি আজ খুব খুশি। সত্যি, তোমাদের কাছে আমি যেই ভালোবাসাটা পাবো কখনো ভাবতে পারিনি। সত্যি, চলো এবার সবাই মিলে নিমন্ত্রণ বাড়ি যাই। হ্যাঁ বৌমা, ঠিকই বলেছ। চলো, দেরি হয়ে যাচ্ছে। আর শোনো বৌমা, কাল থেকে রান্নাবান্না আর ঘরের কাজ আমিও অর্ধেক করব। অর্ধেক তুমি করবে, অর্ধেক আমি করব। আমিও আর পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো না। হ্যাঁ বৌদি, আমিও যতদিন বাপের বাড়ি আছি তোমার হাতে হাতে অনেক কাজ করে দেব। সত্যি, আমিও বড্ড ভুল করে ফেলেছিলাম গো। ঠিক আছে, কাল থেকে আমরা একে অপরের সাথে মিলে মিশে হাতে হাত রেখে সব কাজ করব, সংসারের সব দায়িত্ব সামলে নেব। এক গ্রামে অমল আর বিমল নামে দুই ভাই বসবাস করত। বড় ভাই ছিল বিমল। বিমল ছিল খুব লোভী, আর সে তার ছোট ভাই অমলকে দিয়ে সব কাজ করিয়ে নিত। কপাল করে একটা ভাই পেয়েছিলাম বটে। এরকম একটা বোকা হাবা ভাই থাকলে আর কি লাগে। বাবার জমির অর্ধেক ভাগ ওর আর অর্ধেক ভাগ আমার। আমার ভাগের জমিটাও ভাই চাষ করে দিচ্ছে।
কি রে দাদা, সকাল সকাল ডেকে পাঠালি যে? কিছু কাজ টাজ আছে নাকি? কিছু করে দিতে হবে নাকি? বল বল, করে দিচ্ছি তাহলে। মানে বাবা বলছিল ওই গাছের নারকোলগুলো তো বড় হয়ে গেছে, তা নারকোলগুলো পেড়ে বাজারে বিক্রি করে আসতে। আমি ভাই নারকেল পাড়তে পারি না, তুই বরং নারকেলটা পেড়ে বাজারে একটু বিক্রি করে দে। দেখ দেখ, বিক্রি করার পরে আমার ভাগের টাকাটা দিতে ভুলে যাস না যেন। ওসব নিয়ে তুমি চিন্তা করো না দাদা, আজ পর্যন্ত তোমার কত কাজই তো করে দিয়েছি, কিন্তু তোমার ভাগের টাকা তোমাকেই দিয়েছি। আজকে আমি নারকেলগুলো পেড়ে দিচ্ছি, কোনো চিন্তা করো না। বলছি বাবা, তুমি যে ওই সম্পত্তি ভাগ টাগের ব্যাপারে কি সব বলবে বলছিলে কালকে, তা আমি তো চলে এসেছি। যখন আসতে বলেছিলে তখনই এসেছি। হ্যাঁ রে বাবা, বড্ড শরীরটা কদিন ধরে খারাপ লাগছে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তা তুই যে একা এলি বলি, আমার ছোট ছেলে অমল কোথায় গেল? ওই বেঁচে থাকতে থাকতে তোদের দুই ভাইকে সম্পত্তি সমান সমান ভাগ করে দিতে চাই। আসলে বাবা, ও একটু বাজারে গেল নারকোলগুলো বিক্রি করতে, আমি গাছে উঠে নারকোলগুলো পেড়ে দিয়েছি আর ও বিক্রি করতে গেল। যা কিছু হয় সবই তো দুজনের সমান ভাগ পায়, তাই কাজও দুজনের সমানভাবেই করি। তা তুমি বরং আমাকে বলে দাও সম্পত্তির ব্যাপারটা, আমি আমার ভাইকে সব বুঝিয়ে পরে বলে দেব। দেখ বিমল, আমার শরীরের যা অবস্থা, তাতে আমি কোনো কাগজপত্রে লিখে দিয়ে যেতে পারলাম না আমার সম্পত্তির দুভাগের কথাটা। এক কাজ করিস, আমার অবর্তমানে তুই তো বড় দাদা হচ্ছিস, তুই কিন্তু তোর ভাইকে দেখিস আর সম্পত্তি কিন্তু সমান সমান দুভাগ করিস। বুঝলে গিন্নি, বাবা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আমাকে আজকে সকালবেলা বলল তার সম্পত্তি সমান দুভাগ করার কথা। এই 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 সম্পত্তির সমান দুভাগ মানেটা কি? মানেটা কি? ওসব সমান দুভাগ টুভাগ হবে না, এ আমি আগেই বলে দিলাম। এই শোনো, আমি ঠিক ঠিক যেমন যেমন বলবো তুমি ঠিক ঠিক তেমন তেমন কিন্তু কাজ করবে, এই বুঝেছো? এই 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 বুদ্ধিটা আমারও এসেছে গিন্নি। আসলে ভাই তো বড্ড বোকা হাবা, ওর কাছ থেকে সম্পত্তি কেড়ে নেওয়াটা বিশেষ ব্যাপার কিছু নয়। বুঝলে গিন্নি, বাবার শরীরটা বিশেষ ভালো ঠেকছে না, বাবাকে একটা ভালো ডাক্তার দেখানোর দরকার আছে। তোমার কি মত বলো তো? আমি আর কি বলবো, তোমার বাবার জন্য যেটা ভালো হয় সেটাই করো। বাবা বয়স্ক মানুষ, যদি ডাক্তার দেখানোর দরকার পড়ে তো নিশ্চয়ই ডাক্তার দেখাও, আমার কোনো অসুবিধা নেই। আমি ভাবছি কালকেই বাবাকে নিয়ে শহরে যাব, ওখানে অনেক ভালো ভালো ডাক্তার বসে, বাবাকে একবার ডাক্তার দেখানোর দরকার আছে। এ কি দাদা, বাবার অবস্থা তো ভালো ঠেকছে না, বাবার তো শরীরের অবস্থা খুবই খারাপ। আমি তো ভেবেছিলাম আজকে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তার আর দরকার পড়বে না ছোট খোকা, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমার সময় শেষ হয়ে এসেছে। তোরা দুই ভাই মিলে ঝুলে একটু ভালো থাকিস। দেখ অমল, তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। বাবা মারা যাওয়ার আগে ওই সম্পত্তির দুভাগ করার কথা আমাকে বলে গেছিল, মানে সমান সমান দুভাগ। কিন্তু আমি চাই সমান সমান দুভাগ হবে না। বাবার যা জমি জায়গা আছে সেই জমির ওপরের ভাগ নেব আমি, অর্থাৎ ফসল যা ফলবে সেই ফসল হবে আমার, আর ফসল বিক্রি করেও যা পয়সা পাবো সবটাই আমার। এসব তুমি কি বলছো দাদা? জমির ওপরের ভাগ তোমার দিকে চলে গেলে আমি তো কিছুই পাবো না,
তাহলে এমন কিছু চাষ করা হোক যা জমির নিচে ফলে। বছরের অর্ধেক সময় জমির ওপরের ভাগে তোমার সবজি ফলবে, আর অর্ধেক সময় ও জমির নিচের ভাগে আমার সবজি ফলবে। হুম, ওটি আর হবে না। বছরের সবকটা মাসেই জমির ওপরের ভাগেই ফসল ফলবে, আর তার ভাগের সবটা অংশ আমার ভাগেই যাবে। আর আমার জমি তুই চাষ করবি, আমি শুধু বসে বসে টাকার হিসাব নেব আর খাবো। এই যে, আজ থেকে আমি তোমার বড় দিদি, আমি যা বলবো আজ থেকে তুমি তাই তাই করবে। আজ থেকে সংসারের সমস্ত কাজ তুমি করবে, আমি আর সংসারের একটা কাজও করব না। এতদিন দুজনে সমান সমান করতাম, আজ থেকে শুধু তুমি করবে। এসব তুমি কি বলছো দিদি? বাবা সদ্য মারা গেছে, এখনই তুমি সব কিছু দুভাগ করে দিচ্ছ আর আমাকে দিয়ে সংসারের সব কাজ করাতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, করাতে চাই। বাবা মারা গেছে তো কি হয়েছে, বরং বাবা মারা গিয়েই আমাদের কপালটা খুলে গেছে। আজ থেকে আমি আর তোমার দাদা যা বলবে তোমরা তাই শুনবে। ঠিক আছে দিদি, আজ থেকে তুমি যা যা বলবে আমি তাই তাই করব। আমি ভগবানের ওপর বিশ্বাস রাখি, তাই আমি কাজ করতে ভয় পাই না। তুমি যা বলবে তাই করে দেব। এভাবে প্রতিটা দিন বড় বউ ছোট বউকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতে থাকে। রান্না করা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কাজ ঘরের ছোট বউই করতে থাকে। গিন্নি এই নিয়ে তিনবার যা যা ফসল জমি থেকে উঠলো সেই ফসলের বিক্রির টাকা সব দাদার কাছে চলে গেল। সবই আমি বুঝছি গো, তোমার দাদা বৌদি যে এমন ব্যবহার করবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আমি ভেবেছিলাম তারা খুব ভালো মানুষ, সবই আমাদের কপাল। দাদা তো এমন এমন ফসল লাগাতে বলছে যেগুলো শুধু জমির ওপরের ভাগেই হয়, জমির নিচের ভাগে কিছু লাগালে তবে তো আমি পেতাম। আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না। তুমি ভগবানের ওপরে ভরসা রাখো, দেখবে একদিন সব ঠিক করে দেবেন উনি। এই নিয়ে 4 বার। এবারও জমি থেকে যা ফসল উঠবে সেই ফসল বিক্রির টাকা সব আমার ভাগেই যাবে। কি মজা! অমলের কঠোর পরিশ্রমে জমির ওপরের ভাগে সবসময় ফসল ফলতে থাকতো। এবারে বিমলের কথায় জমির ওপরের ভাগে বেগুন চাষ হয়। বুঝলে গিন্নি, আগের 3 বার জমিতে কুমড়ো চাষ করেছিলাম, এবারে বেগুন চাষ করেছি। বাজারে এখন বেগুনের দাম যথেষ্ট বেশি, বিক্রি করলে বেশ ভালো টাকায় আয় হবে। সে তুমি ঠিকই করেছো, যে সবজি চাষে বেশি লাভ পাওয়া যাবে সেই সবজি চাষ করবে, এটাই স্বাভাবিক। তা বেগুন চাষ করে যদি বেশি টাকা পাওয়া যায় তাহলে পরপর আমরা বেগুনই চাষ করে যাব। অমন সুন্দর টাটকা বেগুন বাজারে দেওয়ার সাথে সাথেই লোকে কিনে নেবে, আর পয়সা ফুরফুর করে আমাদের পকেটে ঢুকবে। সত্যি ভাই, তোর মতো একটা বোকা হাবা ভাই পেয়ে আমি ধন্য হয়ে গেছি। তুই না থাকলে এই মাসে মাসে এত এত সবজি চাষ আমার দ্বারা হতো না, আর এত সুন্দর জমি চাষ করে যে টাকা পাচ্ছি তা সবই আমার পকেটে ঢুকছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? দাদা, আমি কর্মে বিশ্বাসী, আমি কর্ম করছি, ব্যাস এইটুকুই। তোমাদের মতো হয়তো ভালো মন্দ খাবার আমার জুটছে না, তবে যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট আছি। যাই বলো আর তাই বলো, বাবা বেঁচে থাকতে এত সুন্দর ভালো মন্দ খাবার রোজ রোজ কি আর আমাদের জুটতো নাকি? এখন কত সুন্দর প্রত্যেক বেলায় বেলায় ভালো মন্দ খাবার আমরা খেতে পারি। সে আর বলতে গিন্নি, দাঁড়াও দাঁড়াও, আরও যখন পয়সা আসবে ফসল বিক্রির টাকায় তখন আর কি, ভাইকে তাড়িয়ে আমরাই এই বাড়ির মালিক হয়ে যাব। সত্যি গিন্নি, আমার খুব কষ্ট হয়। আজ কত মাস হয়ে গেল তোমাকে কিছু ভালো মন্দ খাওয়াতেই পারি না। শুধু শুকনো দুটো ভাত আর একটু তরকারি কোনো রকমে দিয়ে আমাদের পেট চলে।
তুমি এসব নিয়ে একদম ভেবো না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি দরিদ্র ভিখারি, আজ 2 দিন হলো খিদের জ্বালায় মরে যাচ্ছি। দুটো ভাত কেউ দেয় না, আমাকে কেউ খেতে দেবে? ওহ, এই যে শুরু হলো ভিখারির উৎপাত। বাপরে বাপরে, ভালো মন্দ শান্তিতে খাবো, কোথা থেকে কোন ভিখারি এসে বলে কিনা ভাত দাও ভাত দাও। এই তুমি উঠে গিয়ে জানলাটা লাগাও গো, ভালো লাগে না। এই শুনছো, বাইরে মনে হয় কোনো ভিখারি অপেক্ষা করছে। 2 দিন বলছে ভাত খায়নি। আহারে, আমি এক কাজ করি, আমার এই ভাতের থালাটা ভিখারি মানুষটাকে দিয়ে আসি। তুমি খেয়ে নাও, আমার জন্য বসে না থেকে তুমি ভাতটা খেয়ে নাও। আমি এই বেলা ভাত খাইনি তো কি হয়েছে, ওই বেলা তো ঠিক খেয়ে নেব। এই নিন বাবা, আপনি এই ভাতটা খেয়ে নিন। আমি গরম গরম ভাত আর একটু তরকারি রান্না করেছি, বেশি কিছু তো দিতে পারিনি, এই ভাতটুকুই আপনি খেয়ে নিন। কি শান্তিটাই পেলাম। আজ 2 দিন ধরে পেটে ভাতই জোটেনি, এই গরম গরম ভাত আর তরকারি খেয়ে খুব তৃপ্তি পেলাম। তোকে আশীর্বাদ করি মা, তোর খুব ভালো হোক, তুই সুখে থাক, শান্তিতে থাক, খুব ভালো থাক। কিন্তু আমার যে মন ভরল না বাবা, আমি আপনাকে সেভাবে কিছুই খেতে দিতে পারলাম না, একটু তরকারি আর কটা শুকনো ভাত। মারে, তুই নিজেও জানিস না তুই আমায় কি দিয়েছিস। চিন্তা করিস না মা, তোর সব দুঃখ খুব তাড়াতাড়ি ঘুচে যাবে। পরের দিন সকালে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। জমির ওপরের ভাগে চাষ করা বেগুনগুলো জমির নিচের ভাগে আলুতে পরিণত হয়ে যায়। কি, এটা কি করে সম্ভব? আমি তো বেগুন চাষ করেছিলাম, জমির নিচের ভাগে আলু চাষ কি করে হয়ে গেল? কি, এখন তো সব সবজি বিক্রির টাকা ভাইয়ের হাতেই চলে যাবে। কারণ আমার কথা অনুসারে জমির নিচের ভাগে যা হবে তা বিক্রি করে যা টাকা সব ভাইয়ের। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? আমি তো বেগুন চাষ করেছিলাম, হঠাৎ বেগুনের বদলে আলু সব হয়ে গেল কি করে? আমি তো আলু চাষ করিনি। সবই তোমার কর্ম দাদা। ওই যে কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে, এ হচ্ছে তেমনই। তোমার কর্মই তোমাকে আজকে এখানে টেনে এনেছে, সবই ওপরওয়ালার লীলা। আমি বুঝে গেছি, কাল যে মানুষটা ভিক্ষা চাইতে এসেছিল সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে স্বয়ং ভগবানই ছিল, যা আমাদের ওপর আশীর্বাদ করে গেছে। আমার কোন সর্বনাশ হয়ে গেল! অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি তো এখন সবকিছুই হারিয়ে ফেললাম। আমার তো এখন সন্দেহ হচ্ছে, প্রত্যেক বাড়ি ওপরের ভাগে চাষ করে দেখব নিচের ভাগে ফসল ফলছে। এরপর অমল জমি থেকে সমস্ত আলুগুলো তুলে একটা একটা করে বস্তায় ভরে ফেলে। সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আমাদের মনে হয় আর খাওয়া পড়া জুটবে না। এক আশ্চর্য ঘটনা ঘটেছে। বেগুন চাষ করেছিলাম, সকালে গিয়ে দেখছি সব আলু গাছে পরিণত হয়ে গেছে। সে কি গো, এসব তুমি কি বলছো? বেগুন চাষ করলে আর সেটা কিনা আলু হয়ে গেল? হায় হায়, এখন তো কি হবে? আমাদের সংসার চলবে কি করে? জানি না গিন্নি, জানি না। এবার মনে হয় আমাদের দুঃখের দিন শুরু হলো। আমি ভাইয়ের সাথে অনেক অন্যায় করেছি, এসব কিছু তারই ফল, বুঝলে গো, তারই ফল। এবার মনে হয় আমাদের না খেয়ে মরতে হবে, আর কোনো উপায় নেই। আমি যতদিন আছি দাদা, না খেয়ে কাউকে মরতে হবে না। আলুগুলো বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পেয়েছি, অর্ধেক টাকা তোমার আর অর্ধেক টাকা আমার। আমাকে তুই ক্ষমা করে দিস ভাই, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি তোকে কথা দিচ্ছি, এবার থেকে জমির ওপরের ভাগ হোক আর নিচের ভাগ হোক, দুজনের সমান সমান খাটবো, আর সমান সমান ভাগ আমাদের দুজনের সমান সমান হবে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি রে বোন, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আজ থেকে সংসারের সব কাজ দুজনে মিলে সমান সমান ভাগে করব, তোকে একা আর কিছু করতে হবে না রে। এরপর থেকে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।